আমাদের টপিকের নাম কি? হুইস্টন ব্রিজ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং বোর্ড কোশ্চেনে আসছে। আমরা এখান থেকে এই টপিকটা ক্লিয়ার করব। এখন এটা একটা ব্রিজ আকৃতির হবে, নামটা দেখে তোমার মনে হচ্ছে কি হুইস্টন ব্রিজ, ব্রিজ আকৃতির হবে। তো ব্রিজটা কীরকম হয় একটু পরে দেখি, আগে এটা মোটামুটি একটা বেসিক স্ট্রাকচার দেখি। এটা হচ্ছে একটা ব্যাটারি, কী নাম? ব্যাটারি। তো ব্যাটারি কয়টা টার্মিনাল থাকে? দুইটা থাকে, একটা প্লাস আর একটা মাইনাস থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাসের সাথে এখানে একটা টার্মিনাল বের করছি আর মাইনাস থেকে আরেকটা টার্মিনাল নিয়ে এখানে আসছি, তাই তো? আর এখানে 4টা রেজিস্টর আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই রেজিস্টর অ্যাকচুয়ালি কি বাধা না? বাধা। এর কি বাধা দেয়? কারেন্ট প্রবাহকে বাধা দেয়। এখন এই রোধের কি কি উদাহরণ আছে? যেমন লাইট বাল্ব, 100 ওয়াটের যে হলুদ লাইটগুলো ছিল না, বা আমাদের যে বর্তমানে যে লাইটগুলো আমরা ইউজ করি, ফ্যান ইউজ করি, এগুলো কি একটা লোড, আর এগুলোকে আমরা রোধ আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে? তার মানে এখানে একটা লাইট, এখানে একটা লাইট, এখানে একটা লাইট, এখানে একটা লাইট আমরা রাখতে পারি। 4টা লাইট আমার দরকার, ঠিক আছে না? আর লাইটে যখন আমরা ফ্যান ইউজ করতে পারি, তা পারবো না? পারবো, সবই রোধ। তাহলে এরকম কয়টা রোধ রাখছি? 1টা 2টা 3টা 4টা। মাঝখানে একটা জি আকৃতির একটা জিনিস দেখতে পাচ্ছি, এটার নাম কি জানো? এটা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার দিয়ে কি মাপা হয়? আমরা কারেন্টটা আছে কি না, ক্ষুদ্র মানে অল্প যদি কারেন্ট এই রাস্তা বরাবর যায় তাহলে সেটা প্রদর্শন করবে যে ভাইয়া এই দিক দিয়ে বরাবর কারেন্ট প্রবাহিত হচ্ছে। তার মানে এটা হচ্ছে কি একটা গ্যালভানোমিটার মাঝখানে রাখছি যে এই দিক বরাবর কোনো কারেন্ট প্রবাহ হবে কিনা আমরা এটা দেখব। আচ্ছা, তাহলে হুইস্টন ব্রিজের সূত্র জানার আগে প্রথমে আমরা কি দেখব, একটু প্র্যাকটিক্যাল ভিউগুলো একটু দেখি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। যেমন দেখো এখানে যে 4টা রোধ আছে, দেখো 1টা 2টা 3টা 4টা, তাই না? তাহলে এই 4টা রোধ যদি আমি এমনভাবে সাজাই, সবগুলো ভ্যালু দেখো আমি 100 করে রাখছি, 100 করে রাখছি। এই রাস্তা বরাবর কোনো কারেন্ট আছে? দেখো তো জিরো না, কোনো কারেন্ট নাই। আরেকটু প্র্যাকটিক্যাল দেখি, তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। এখানে আমি আবার রোধ রাখছি, দেখো 200 100 200 400 এই টাইপের রোধ রাখছি, তাই না? এটাকে যখন আমি চালাচ্ছি, দেখো এই মাঝখান বরাবর কোনো কারেন্ট যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আমি রোধগুলোকে কোন মানে এলোমেলোভাবে সাজালে হবে না, কোনো একটাভাবে সাজাতে হবে। সেই সাজালে দেখা যাচ্ছে মাঝখান বরাবর কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে কি মানে এই রোধের ভ্যালু যদি আমি চেঞ্জ করে দিই, 100 জায়গায় যদি 300 দিয়ে দিই না, তাহলে দেখবো যে মাঝখান বরাবর কারেন্ট যাচ্ছে। তার মানে এই PQRS একটা নির্দিষ্ট মান আছে, যে মানগুলো ইউজ করলেই শুধুমাত্র মাঝখান বরাবর কারেন্ট কত হবে? 0 হবে। হ্যাঁ, এই দেখো 0 যাচ্ছে না? তার মানে আমি কিন্তু ইচ্ছা মতো এটা বসাতে পারবো না যে এখানে আমি 100 200 300 400 বসা দিলাম, তাহলে কিন্তু হবে না। কোনো একটা নির্দিষ্ট ভ্যালু আছে, যেই ভ্যালুটা ইউজ করলে কি হবে, মাঝখান বরাবর কারেন্টের ভ্যালুটা কত হবে? 0 হবে। যেমন দেখো এখানে যে 4টা লাইট, ওই রোধের জায়গায় কয়টা লাইট ইউজ করছি? 4টা। এমনভাবে 4টা লাইট ইউজ করবো, যদি এখানে 100 100 100 100 ইউজ করে মাঝখানে দেখবে লাইট জ্বলতেছে, মাঝখানে লাইটটা জ্বলতেছে না কিন্তু। তাহলে মোটামুটি একটা আইডিয়া পাইছো যে আমার এই 4টা রোধের ভ্যালুটা একটা নির্দিষ্ট ভ্যালু আছে, মানে একটা নির্দিষ্ট মান আছে। সেই মানগুলো ইউজ করলে মাঝখানের লাইটটা কী হবে? জ্বলবে না। কারেন্ট 0 মানে তো লাইটটা জ্বলবে না, তাই না? তাহলে এখন আমার মাথায় চিন্তা আসলো যে বিজ্ঞানীরা চিন্তা করছে কী মানের রেজিস্টর ইউজ করলে বা কী মানের এখানে লাইট ইউজ করলে মাঝখানে 0 আসে। এটা একটা প্রমাণ সূত্র বের করতে হবে না, আমাদের দাঁড় করাতে হবে যে এক্স্যাক্ট কিছু একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা দিয়ে আমি লাইটটা বসাই দিলে মাঝখানে কারেন্টের ভ্যালুটা 0 আসবে। তাহলে এটা আমাকে বের করতে হবে, তাই না? তো চলো একটা বের করি। সেটা হলো যে বিজ্ঞানী প্রমাণ করছে যদি আমরা এই পির যে রোধটা আছে এটাকে আমি কিউ দ্বারা ভাগ করি, অর্থাৎ এই দুইটা রোধ P/Q, ঠিক আছে, ইকুয়াল টু R/S, অর্থাৎ এই দুইটা রোধের রেশিও নিব। হ্যাঁ, রেশিও। আবার এই দুইটা রোধের রেশিও নিব R/S। এই দুইটা ভ্যালু যদি সমান হয়, কি বললাম? সমান হয়, তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট 0, কারেন্ট 0, ঠিক আছে? এখন তোমার মাথায় প্রশ্ন আছে এটা কীভাবে হয়? তুমি এই ভ্যালুটা 1 বসাও, বসেছ? পি আর কিউ এর ভ্যালুটা ধরো এটা 1 নিলাম, এটা কত নিলাম? 2 নিলাম, তাহলে 2 বসাও, 1/2। আচ্ছা, এখন R/S, ধরো আর এর ভ্যালুটা আমি 4 নিছি, ঠিক আছে, আর এই ভ্যালু নিছি 2, ঠিক আছে? তাহলে আর এর ভ্যালু কত? 4/2। আচ্ছা, কিন্তু এই ভ্যালুটা মিলবে না। যেমন দেখো এখানে আমার কত হলো? 1/2 ইকুয়াল টু কত? 2 2 4, মানে 2। এটা কি মিলছে? সমান না। তার মানে এই ভিত্তিতে কারেন্ট যাবে। এখন আমি কি করলাম? তুমি বলবো যে স্যার তাহলে আমরা আরেকটু চিন্তা করে দেখি তো, এটা 1 এটা 2, এবার আমি কি করব? এই আর এর জায়গায় কত বসাবো? 2 বসাবো, ঠিক আছে? আর এস এর জায়গায় কত বসাবো? 4 বসাবো।
তার এর জায়গায় 2 বসালাম, এসের জায়গায় 4 বসালাম। এখন দেখো তো এটা ক্যালকুলেশন করি, 1/2 ইকুয়াল টু 1/2 হয়েছে না, মিলছে? তাহলে তুমি দেখলা যে যদি আমরা এখানে এই পির ভ্যালু 1, কিউর ভ্যালু 2, আর এর ভ্যালু 2 এবং এসের ভ্যালু যদি 4 বসাই, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে কত কারেন্ট প্রবাহিত হবে? 0। তার মানে আমাদের মেন কথা হলো যে আমাদের একটা রেশিও সূত্র বের করালাম, একটা সূত্র দাঁড় করাতে পারছি। সেটা কি? P/Q ইকুয়াল টু R/S। এই সূত্র যদি ফুলফিল হয়, কন্ডিশন যদি কেউ ফুলফিল করতে পারে, যে কোনো স্টুডেন্ট, যে কোনো কেউ, একটা মানুষ যদি এই P/Q ইকুয়াল টু R/S করতে পারে, তাহলে এর ভিতর দিয়ে কারেন্টের ভ্যালু কত হবে? 0 হবে। এখন এটা তুমি যে কোনো ভ্যালু বসাতে পারো। ধরো এখানে হচ্ছে 100, এখানে কত বসালো? 200, ঠিক আছে? আবার P/Q, তাহলে পির ভ্যালু কত বসাইছে? 100, কিউর ভ্যালু কত? 200 বসাই দিলাম। আর এর ভ্যালু ধরো বসালা হচ্ছে 200, এখানে বসালা 400, তাহলে আর এর ভ্যালু 200, এখানে বসালাম 400। আর রেশিও দেখো তো ঠিক না, এখানে কত আসে? হাফ, এখানে কত আসে? হাফ। তার মানে মিলছে। তার মানে এর ভিতরে কারেন্ট কত হবে? 0 হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটু তাহলে আমরা একটু অ্যানালাইসিস করি। এই সূত্রটা আমরা ক্লিয়ার, এবং এখানে কয়েকটা পয়েন্ট তোমাকে একটু চিন্তা করতে হবে। সেটা কি? এই সার্কিটটা গঠন করার আগে এই যে এ টার্মিনাল থেকে বের করছি, এ পজিটিভ নিছি, তাই না? দুইটা রেজিস্টরের যেখানে যুক্ত আছে, আবার এই দুইটা রেজিস্টর এখানে যুক্ত আছে, এখান থেকে নেগেটিভ বের করছি, আর গ্যালভানোমিটার অপর দুটো টার্মিনাল যুক্ত করছি, শর্ট সার্কিট। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমি আরেকটু সিম্পলিফাই করতে পারি। দেখো, আর গুণ করি আমরা, তাহলে P ইন্টু এস হবে, আর আর ইন্টু কিউ করা যাবে, তাই না? তাহলে এখান থেকে আমি P/R, ভালো কথা বুঝো, P/R ইকুয়াল টু Q/S লেখা যাবে না? এটা গুণ আছে এপাশে ভাগ হয়ে যাবে, আর এটা গুণ আছে এপাশে ভাগ হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ এই P/R, এই দুইটা রোধের রেশিও, এই দুইটা রোধের রেশিও সেম। তার মানে যে কোনো একটা সূত্র আমি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবো, দুইটাই সেম। তাহলে কিভাবে বুঝাই? তুমি এই ডায়াগ্রাম পাবা, প্রথমে আসলো তোমার এক্সামে, ধরো এই ডায়াগ্রামটা তোমাকে আসছে হুইস্টন ব্রিজের, তুমি সূত্র এলোমেলো হয়ে যাচ্ছে, তোমার কোনটা পি, কোনটা কিউ, কোনটা আর, কোনটা এস, তুমি মনে করে এলোমেলো করছো। এখন তুমি চিন্তা করবা যে স্যার তো বলছিল এই দুইটা ভাগফল সমান হয়, তাই না? তাহলে P/Q ইকুয়াল টু R/S, এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। অথবা তুমি এটাও করতে পারো, এই দুইটা রোধ নিবা, P/R ইকুয়াল টু কত? Q/S। তাহলে ইচ্ছা মতো যে কোনো দুইটা রেশিও ভাগফল সমান হবে। তাহলে P/Q ইকুয়াল টু R/S, অথবা P/R ইকুয়াল টু Q/S। মানে এই দিক বরাবর দুইটা প্যারালাল নিতে পারো, অথবা এই দিক বরাবর দুইটা রেশিও নিতে পারো। হয়েছে? এইটুকু ক্লিয়ার আমার? ঠিক আছে, এখন চলো প্র্যাকটিক্যালগুলো আরেকটু অ্যানালাইসিস করে দেখি। আর এগুলো রেকর্ডিং থাকবে, বাসায় গিয়ে কী করবা? আবার দেখে নোট করতে হবে তোমাকে। এখন জাস্ট একটু বুঝে যাও। এই যে যেখানে ব্যাটারি যুক্ত করা আছে, সেই দুটার ভাগফল নিচ্ছিলাম, P/R Q/S। তার মানে P/R Q/S, এই দুটা নিই। তাহলে যেখানে ব্যাটারি যুক্ত করা আছে, তাহলে এই যে এখানে ব্যাটারি যুক্ত করা আছে না, তাহলে মানে এখান থেকে আমরা নিব। তাহলে 200/400, 200/400 ইকুয়াল টু কত আসবে? 100/200, 100/200। এই যে এইটা দুটার মানে প্রথমে এই দুটো নিব, এটা 1 2, আবার এখানে 1 2, এভাবে চিন্তা করবো। মানে এই এক মিলছে, প্রথমে P/Q R/S এভাবে। হ্যাঁ, এটা করে নেওয়ার পর আবার আগেরটা দেখাচ্ছি। তাহলে দেখো কত হয়, এখানে কত আসে? হাফ, এখানে কত আসে? হাফ। মিলছে? তাহলে হ্যাঁ দেখো, তাহলে মিলে দেই। তাহলে এটাকে মিলছে, তাহলে মাঝখানে কত কারেন্ট প্রবাহিত হবে? 0, তাই না? এখন ওই তাহলে আমরা এদিক বরাবর নিচ্ছি, আমরা তো এদিক বরাবর নিলাম, তাই না? এখন আমরা এদিক বরাবর নিব, উপরে নিচে, তাই তো? উপরে নিচে, তাহলে উপরে নিচে এদিক আসবে। তাহলে কত? 200/100, 200/100। এটাকে 1 ধরছে, এটা 2 ধরছে, তাহলে এটা 1 এটা 2 ধরবে না? তাহলে 400/200, 400/200। দেখি তো মেলে কিনা? এখানে 2, এখানেও 2, মিলছে? তাহলে P/Q আর মানে যে কোনোভাবে রেশিওটা সমান আসছে। মাঝখানে কত কারেন্ট প্রবাহিত হবে? 0। এখন তাহলে আমরা এটাও একটু প্রমাণ করে দিই। এই যে এটাও প্রমাণ করি, দোষ তো নাই? আচ্ছা দেখি, চলো। এই সার্কিটের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি যুক্ত করছি আমরা, তাই না? তার মানে এই দুটো রেশিও নেই, আবার এই দুটো রেশিও নেই। তাহলে এটাকে যদি আমি 1 ধরি, এটা 2 ধরি, এটাও আমাকে 1 ধরতে হবে, এটা 2 ধরতে হবে। তাহলে এই দুটো রেশিও করো, কত হয়? 100/100। আবার এখানেও এই দুটো রেশিও করতে হবে, এখান থেকে 100 এটা ধরে 100 Ω, ঠিক আছে? তাহলে 100/100 কত হয়? 1 ইকুয়াল টু 1। আবার তুমি এই দুটা নিয়েও করতে পারো, এই দুইটা, তাও ওই 1ই আসবে। তার মানে মাঝখানে তখন কত কারেন্ট প্রবাহিত হবে? 0। বোঝা যাচ্ছে? এখানে এই যে হুইস্টন ব্রিজ দেখতে পাচ্ছ,
তাহলে আমরা রেশিও কী কী করতে পারি আমাকে এখন বলবা। আমরা এই দুটো রেশিও নিতে পারি। তাহলে কত পারে, এটা যদি 1 এটা 2 ধরবা, এটা 1 এটা 2 ধরবা, তাহলে কত আসে R1/R2 R1/R3 এখানে নিব। R1/R3 ইকুয়াল টু কত লিখবো, R2/R4। হলো আরেকভাবে করা যাবে, কোনভাবে, আরেকভাবে করা যাবে, এই দিক বরাবর নেওয়া যাবে না? হ্যাঁ, এই দিক বরাবর অ্যান্সার মিলবে, মিলতে বাধ্য হবে। এই যে এদিক বরাবর, তাহলে এটা 1 ধরো, এটা 2। আমি যেভাবে করতেছি সেভাবে তুমি পরীক্ষা হলে করবে, নাহলে কিন্তু উল্টাপাল্টা খাই দেবা। এটা সিরিয়াল এদিক বরাবর উপর থেকে নিচের দিকে, এটা উপর থেকে নিচের দিকে আসবে। তাহলে কত আসবে, R1/R2 ইকুয়াল টু কত আসবে, R3/R4। হয়েছে? তাহলে এখানে R1/R3, এখানে R2/R4 হয়েছে না? দেখো এটা আর গুণ করে দেখো, এটাই মিলবে। প্রমাণ করে দেখাবো এখান থেকে, এটা একটা সেম, একটু প্রমাণ করে দিই। তাহলে গুণ করো R1/R4, আর গুণ করতেছি ইকুয়াল টু কত, R2/R3। তাহলে এখান থেকে আমাদের R1/R2 লিখতে পারি, R1/R2। এটা পাশে গুণ ছিল, পাশে ভাগ হয়ে যাবে না? আর এটা গুণ পাশে ছিল, এই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, R3/R4। দেখো মিলে গেছে, সেম টু সেম। তাহলে এইভাবে যখন তুমি চিন্তা করবা, তাহলে দেখো তোমার জন্য এই সার্কিটটা সহজ হয়ে গেছে। আর এক দল স্টুডেন্ট থাকবে, তারা ওই শুধু P/Q R/S মনে রাখবে, কিন্তু একটু সার্কিট ঘুরাই দিলে আর রেশিও ওটা নিয়ে কনফিউশন হবে, কোনটা P, কোনটা Q, কোনটা R, কোনটা S। এইভাবে করতে করতে প্যাচটা পরীক্ষার হলে খেয়ে যাবে। কারণ তুমি P/Q/R/S যদি সঠিকভাবে চিহ্নিত না করো, ওই একটা সূত্রতে অ্যাপ্লাই করা তোমার জন্য কঠিন হয়ে গেল। এখন তুমি যে কোনো দিক থেকে অ্যাপ্লাই করা হয়ে যাবে, স্বাধীন, তুমি একদম ফ্রি হয়ে গেলা। ঠিক আছে, তাহলে এটা এই সার্কিটে কিন্তু আমাদের হুইস্টন ব্রিজ হিসেবে কাজ করবে। এটা আমরা প্র্যাকটিক্যালি ড্র করবো, প্র্যাকটিক্যাল। যেমন দেখো এই যে এই সার্কিটটাকে আমরা এইভাবে ড্র করছি। তাহলে যে R1, R3, R2, R4, তাহলে এই রেশিও যদি সমান হয়, অর্থাৎ এই R1 এবং R2 ধরো এদিক বরাবর নিচ্ছি, R1 এবং R2 এবং R3 এবং R4, এই R1/R2 ইকুয়াল টু R3/R4, এই রেশিও যদি সমান হয়, মাঝখানে জ্বলবে, জ্বলবে না। তার মানে এই রেশিওগুলো আমরা সমান করছি। ধরো এটার হচ্ছে 20 ওহম, এটা ধরো 20 ওহম, সবগুলো 20 ওহম করে নিছি, বা এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করছি রেশিও দুটো সমান সমান হয়, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়। তখন কি হয়, মাঝখানে লাইটটা 0 হবে। আচ্ছা, এই যে এখন প্র্যাকটিক্যাল দেখো, এখন রেশিও চেঞ্জ হয়ে গেছে। রেশিও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দেখো মাঝখানে লাইটটা জ্বলতেছে। আবার ধরো এই লাইটটা, এটা খুলে দিচ্ছি আমি, এই রেশিও দুটো কি সমান সমান হবে? তাহলে যখন আমি লাইটটা খুলে দিচ্ছি, তখন তার এই ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে রোদের, তখন এই রেশিও তো সমান সমান হবে না, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সমান সমান হবে। তখন দেখো মাঝখানে লাইটে ওই হালকা জ্বলতেছে, এটাও জ্বলতেছে, এটা জ্বলতেছে, এটা জ্বলছে, তখন এদিক বরাবর কারেন্ট যাচ্ছে, তখন এই লাইটটা জ্বলতেছে। কোনটা? হ্যাঁ, মানে অল্প অল্প জ্বলতেছে, কারেন্ট যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। মানে এটা ধরো তুমি মাঝখানে দাঁড়ায়, এটা এমন একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করছো, ধরো তুমি হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে কোনো মিলিটারি ক্যাম্পে গেছো, ঠিক আছে? তুমি এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করছো যে এই মাঝখানে যদি তুমি দাঁড়াও এবং সবগুলো রেশিও যদি সমান সমান থাকে, এদিক বরাবর কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তুমি বেঁচে যাবা। মানে ধরো এখানে একটা বোমা সেট করা আছে, ঠিক আছে? এই চারটা ভ্যালু যদি সেম থাকে, মাঝখানে যদি কেউ দাঁড়ায়ও থাকে, সে এদিক বরাবর ওই বোমাটা, ধরো বোমাটা বিস্ফোরণ করতে হালকা কারেন্টের দরকার। তাহলে যদি চারটা ভ্যালু সমান সমান বাহুতে থাকে, তাহলে এই রাস্তা বরাবর কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তখন এই লোকটা বেঁচে যাবে। এখন অন্য কেউ যদি আসে এবং কোনো একটা মানে এদিক রাস্তা বরাবর যদি রোধের কম বেশি করা হয়, তাহলে এদিক বরাবর কারেন্ট যাবে এবং ওই বোমাটা বিস্ফোরণ হয়ে মারা যাবে। ধরে নিলে বাই চান্স একটা আবিষ্কার টাইপের তুমি চিন্তা করতেছো, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু এটা কাজ করবে। ঠিক আছে, ভেরি গুড। এখন এই সার্কিটটাকে একটা ব্রিজ আকৃতি গঠন করা যাবে। দেখো এখানে এই যে এটা একটা ব্রিজের মতো না, বলছিলাম না? এই যে এটা ধরো, এটা ব্রিজ, এটা একটা ব্রিজ, এই যে এইরকম চিন্তা করো। ধরো হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে আমি খাতাকে ভাবে করলাম, তাহলে এর উপরে গাড়ি চলাচল করবে, তাহলে এটা একটা ব্রিজের আকৃতির হলো। তাহলে ব্রিজ আকৃতির জন্য করা হওয়ার কারণে এটাকে হুইস্টন ব্রিজ বলা হচ্ছে, ব্রিজ, হুইস্টন ব্রিজ, ঠিক আছে? এই জন্য ব্রিজ বলা হচ্ছে। এখন এটা কীভাবে এই সার্কিটের সার্কিট সিমিলার হয়, তোমার মাথায় প্রশ্ন আসলো। চলো দেখি। ধরো আমার কাছে একটা পয়েন্ট আছে এ, এটা ধরলাম R1, এটা ধরলাম R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা ধরলাম বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টের সাথে ব্যাটারি পজিটিভ যুক্ত করা আছে, তাই না? এ পয়েন্টের সাথে ব্যাটারি পজিটিভ যুক্ত করা আছে, হয়েছে? ঠিক আছে। আর নেগেটিভ কোথায় যুক্ত করা আছে? বি পয়েন্টের সাথে। তাহলে যে বি পয়েন্টের সাথে নেগেটিভ যুক্ত করা আছে, মিলছে, পজিটিভ নেগেটিভ মিলছে। এখন এ থেকে দুইটা রেজিস্টার বের হয়েছে, একটা কি R1, একটা কি R2। তাহলে এ থেকে দুইটা রেজিস্টার বের হয়েছে, ধরো এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে আমাদের R2, ঠিক আছে? আবার বি পয়েন্ট থেকে R3 এবং R4, তাহলে বি পয়েন্ট থেকে আমাদের কয়টা রেজিস্টার বের হবে? R3 এবং R4, ঠিক আছে না? এবং সি থেকে
এবং সি এবং ডি, সিটা কোথায় যুক্ত করা আছে দেখো তো, সিটা যুক্ত করা আছে R1 এবং R3 সাথে, তাহলে যে R1 এবং R3 সাথে সি যুক্ত করা আছে, এবং ডিটা যুক্ত করা আছে কি R2 এবং R4 এর সাথে, এই যে R2 এবং R4 এর সাথে ডি যুক্ত করা আছে, এবং সি এবং ডির মাঝখানে গ্যালভানোমিটার এবং সি এবং ডির মাঝখানে গ্যালভানোমিটার, বুঝছে না? এখন এটাকে একটু তোমার চিন্তা শক্তিটা বাড়াতে হবে। কিভাবে দেখো, এই মাঝখানের তারটাকে আমি টান দিব এভাবে, ঠিক আছে? ধরো আমি এরকম টান দিলাম, দেখো একটু চিন্তা করো, এই মাঝখানের এটা একসাথে জয়েন না করে আমি এইভাবে দেখাচ্ছি, কারণ সবগুলো পয়েন্ট সেম, এবং এখান থেকে R1 আসছে, এই R1, এবং এখান থেকে R2 আসছে, ঠিক আছে? এবং মাঝখানে সি এবং ডি, তাহলে এটা কি পয়েন্ট হলো? এ পয়েন্ট। দেখো এর সাথে R1 এর সাথে R2 যুক্ত হয়েছে, তাই না? মাঝখানে জি, বুঝতেছ? ধরো এই যে এ পয়েন্ট, এটাকে আমি এভাবে দেখাতে পারি বা এভাবে দেখাতে পারি, কারণ কি জানো, এটাও এ পয়েন্ট, সবগুলো এ পয়েন্ট, কারণ এগুলো সব এ পয়েন্ট না, এ পয়েন্টকে আমি সোজাসুজি দেখাইছি। তাহলে এ পয়েন্টের সাথে কি R1 যুক্ত হয়, দেখো এর সাথে R1 যুক্ত, এর সাথে R2 যুক্ত, এই দেখো এর সাথে R1 যুক্ত, এর সাথে R2 যুক্ত, সেম পয়েন্ট। তাহলে এখান থেকে ব্যাটারির সাথে পজিটিভ যুক্ত করছে, হয়েছে? আবার এই গ্যালভানোমিটার এখান থেকে R3 এবং R4 আছে, এই যে R3 এবং R4, দেখো এটা পাতালে ব্রিজ, এটা লম্বালম্বি ব্রিজ, একই রকম না? R3 এবং R4, এখন এখানে নেগেটিভ যুক্ত করে দিলাম, এই একই সার্কিট। এখন একটু বোঝার বিষয় আছে, এই সার্কিটটা অ্যাকচুয়ালি কী রকম টাইপের। এই সার্কিটটা অ্যাকচুয়ালি আমাদের দেখতে পাচ্ছি কি, এখানে দেখো এই গ্যালভানোমিটার ধরো নাই, ঠিক আছে? এই গ্যালভানোমিটার মাঝখানে কি নাই, ধরে নিলাম নাই, তাহলে এদিক বরাবর কারেন্টের ভ্যালু জিরো, কারেন্টের ভ্যালু জিরো হলে এটা তো আর থাকার থেকে না থাকাই ভালো, কোনো কারেন্টই যাচ্ছে না, হ্যাঁ? তাহলে দেখো R1 এবং R2 সিরিজে যাচ্ছে না, তখন R1 এবং R3 এই দুটো সিরিজে না, এই দুটো সিরিজে যাচ্ছে, এবং R2 এবং R2 এবং R4 এই দুটো সিরিজে না, এবং এই দুইটা আবার পরস্পরের সাথে প্যারালাল না। তার মানে হুইস্টন ব্রিজ আর কিছুই না, দুইটা রেজিস্টার সিরিজে দিব, দেখো আমি তখন সহজ, এই যে একটা রেজিস্টার দুইটা সিরিজে দিছি, এখন এই দুটোকে আবার প্যারালাল করে দিচ্ছি, এটাই হচ্ছে হুইস্টন ব্রিজ, আর মাঝখানে একটা গ্যালভানোমিটার দিয়ে দেবো বাস, আর কারেন্ট না গেলে বাদ দিয়ে দিব এটা। আবার এটাকে এইভাবে না করে আমি কিন্তু লম্বালম্বি ড্র করতে পারি। লম্বালম্বি কীভাবে দেখো ভালোভাবে বুঝো, সেটা হলো যে একটা রেজিস্টার নিছি, একটা রেজিস্টার দুটো সিরিজ না, আবার একটা রেজিস্টার সিরিজ না, এই দুটো আবার প্যারালাল করে দিলাম, বাস শেষ। এই যে মাঝখানে একটা গ্যালভানোমিটার বানিয়ে দাও, শেষ। আর না থাকলে দিয়ে দেবে না। আচ্ছা, তাহলে সব অ্যাঙ্গেল থেকে কিন্তু আমি বলে দিচ্ছি, তাহলে সব অ্যাঙ্গেল থেকে তোমাকে চিন্তা করতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় তুমি এই যে অ্যান্সার করতে পারবে না। এখন তাহলে এটা সেম সার্কিট, দেখো R1 R2 R3 এবং এটার রেশিও কীভাবে হবে বলো? এই দুটো রেশিও নিতে পারি আমরা, R1 বাই R4, এটা 4 লেখা, হ্যাঁ? এটা কত আসবে? R2 বাই R3। এই লম্বালম্বি হবে যদি নিই তাহলে কীভাবে লিখবো বলো? R1 বাই R2, আর এই পাশে কী লিখবো? শেষ। দুইটা কিন্তু সেম একইভাবে করা যাবে, এবং এইটাকে আমরা এই যে দুইটা সিরিজ, এই দেখো দুইটা সিরিজ এবং পরস্পরের সাথে প্যারালাল, এবং মাঝখানে দেখো গ্যালভানোমিটার, মাঝখানে এই দেখো এই দুটোর নিচে ভোল্টেজ, আর এখানে গ্যালভানোমিটার দিতে পারি আমরা, ঠিক আছে? এই যে এই দুটোর মাঝখানে এখানে দেখাচ্ছে, আর এখানে দেখানো একই কথা, এটা গ্যালভানোমিটার দিব আমরা। আচ্ছা, তাহলে এই দুটা সার্কিট সেম। এখন আমরা যাব হচ্ছে এটাও কিন্তু সেম সার্কিট, দেখো এটা সেম সার্কিট কিন্তু, এবং এটার রেশিওটা কিন্তু আমরা বের করতে পারবো, আমরা দেখছিলাম, তাই না? এই দুটোর রেশিও বা এই দুটোর রেশিও, তাই না? আচ্ছা, এখন এই সার্কিট থেকে আমরা রেশিওটা একটু চিন্তা করতে চাচ্ছি। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে রেশিও কীভাবে করবো বলো? এই সার্কিটের ক্ষেত্রে আর প্লাস ধরো ডেল আর, এই দুটো নিলাম, হ্যাঁ, ডিভাইডেড বাই কত? পি ইকুয়াল টু কত আসবে? এস বাই কিউ, এভাবে আমরা করতে পারি। তাহলে এখন এই সার্কিটের ক্ষেত্রে যদি আমরা রেশিও করতে চাই, তাহলে দেখো এই দুইটা করবো আমরা সিরিজে, ওই যে দুটো সিরিজে থাকবে সেই দুটোকে রেশিও করব, আর প্লাস ডেল আর বাই পি আর এস বাই কিউ। অথবা আমরা এদিক বরাবর করতে পারি না? এদিক বরাবর, হ্যাঁ, এদিক বরাবর করলে আবার দেখো কীভাবে লিখবো, এখানে কী লিখবো বলো? আর ডেল আর ডিভাইডেড বাই এস ইকুয়াল টু কত লিখবো? পি বাই কিউ। তাহলে এক্ষেত্রে তখন আমরা কী করবো? এই দিক বরাবর নিব, এদিক বরাবর নিব, তখন এভাবে কিন্তু চিন্তা করতে হবে। তাহলে কিন্তু তোমার জন্য এক্সাম করা সহজ, আদারওয়াইজ কিন্তু কঠিন হয়ে যাবে, মানে পরীক্ষা হলে প্যাস লাগবে, তখন কিন্তু তোমার মাথার কাজ করবে না। আচ্ছা, মুছে দিলাম। আর রেকর্ডিং তো থাকবে, বাসায় যায় নোট করতে হবে। এটার পরে বোর্ড কোশ্চেনে যাবো, এটা একটা ম্যাথ।
ম্যাথটা কি বলছে যে তোমাকে আমি ম্যাথটা বলে দিই। এখানে ব্যাটারি সাপ্লাই দেওয়া আছে, এখানে একটা মাঝখানে গ্যালভানোমিটার আছে, এটা পি কিউ আর এস দেওয়া আছে। আচ্ছা, বলা হলো যে এটা তো আমাদের সাম্যাবস্থায় নাই, ধরে নিলাম সাম্যাবস্থা নাই, দেখবো আমাদের সাম্যাবস্থা নাই। ধরো আমি এই রোডটা মনে করো নাই, দেখে তো সাম্যাবস্থা আছে কিনা। তাহলে পি বাই কিউ মানে এই দুটা রেশিও বাই এই দুটা রেশিও ইকুয়াল টু আর বাই এস। তাহলে পির ভ্যালু কত 500 আর কিউ এর ভ্যালু কত 800। এখন আবার এ পাশে করি, আর এর ভ্যালু কত, ধরো 400 বাই কত 1000। ক্যালকুলেটর ইউজ করো, দেখো তো এই ভ্যালু কত আসে। এই ভ্যালু আসে হচ্ছে 5/8 আর এই ভ্যালু আসে হচ্ছে এই দুটো কাটাতে 4/10, 0.625 আর 4/10 0.4। দুটো মিলছে? তার মানে যদি এখানে 400 ভ্যালু থাকে আমাদের এটা ব্যালেন্স না, মানে মাঝখানে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে বলা হলো, তোমাকে আমি কোশ্চেন করলাম তাহলে এই জায়গাটায় আর কি পরিমাণ রোধ আমি যুক্ত করলে, সিরিজে যুক্ত করলে এটা সাম্যাবস্থায় চলে আসবে। ঠিক আছে, তার মানে এখানে কোনো একটা ভ্যালু আমাকে কিছু করতে হবে যার ফলে কি হবে, এটা সাম্যাবস্থায় চলে আসবে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তাহলে এটা এই সার্কিট তো আমাদের ইয়ে তো নাই, মানে সমান হয়নি, সেজন্য লাইটটা জ্বলবে, আনব্যালেন্সড আছে। আর এটাকে চাচ্ছি আমি ব্যালেন্স করতে, তাহলে কিছু পরিমাণ রোধ আমার এখানে যুক্ত বা সরাতে হবে। তাহলে ধরে নিলাম যে এখানে একটা সিরিজে যুক্ত করতে হবে, এর সাথে একটা সিরিজের এক্স পরিমাণ রোধ কত সেটা জানি না, কত পরিমাণ এক্স যুক্ত করলে এটা সাম্যাবস্থায় চলে আসবে, তাহলে সেটা আমরা বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো দেখো, তাহলে এখানে কিছু একটা যুক্ত করলে আমরা এখানে সাম্যাবস্থায় যেতে পারবো। তাহলে কত রোধ লাগবে, তাই তো আমাদের কোশ্চেন। আচ্ছা চলো এটা আমরা দেখি। তাহলে আমাদের এই জায়গায় যখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এখন একটু লক্ষ্য করো আমাদের সূত্র কি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এখন এই পির ভ্যালু 500, এটার ভ্যালু 800 বসে দিচ্ছি, তাই না, পি বাই কিউ। এখন এই দুটো সিরিজে আছে না, এই দুটো সম্মিলিত রোধ কত, 400 প্লাস এক্স, এক্স কত জানি না, ধরে নিলাম এক্স যুক্ত করলে এটা সাম্যাবস্থায় আসছে, এক্সটা যুক্ত করলে সাম্যাবস্থায় আসছে, কিন্তু কত আমরা জানি না। তাহলে 400 প্লাস এক্স আমরা এখানে বসে দিচ্ছি এই যে আর এর জায়গায়, তাই না, এটা তো আর ধরছি আমরা, আর এস তো আমাদের 1000 রাখছি, তাই না। এখন এটা জাস্ট আমরা এটাকে এ পাশে পার করছি, এটাকে পাশে পার করছি, সুন্দর করে লিখছি, এক্সটাকে বাম পাশে আনছি, এটাকে পাশে নিয়ে গেছি, ঠিক আছে। এখন আমরা এই এক্স প্লাস 400 ইকুয়াল টু এটা পাশে ভাগ আছে না, এ পাশে গেলে কী হবে, গুণ হবে, গুণ করেছি, অথবা আর ক্রস করলে হয় কি হবে, ঠিক আছে, পারবো তো এটা। তাহলে এখান থেকে এক্স প্লাস 400 সমান আমাদের 5/8 × 1000। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু কত আসবে, এক্স প্লাস 400, এটাকে জাস্ট ক্যালকুলেটর ইউজ করছো, করে 625 পাইছো, এটা আসলে পাশে প্লাস আছে, পাশে গেলে মাইনাস হয়ে দেখো 225। তাহলে এক্সের ভ্যালু কত আসছে, 225। তাহলে ওই এই এক্সের ভ্যালুটা কখন পাচ্ছি আমরা, রেশিও থেকে পাইছি না, সাম্যাবস্থা থেকে কিন্তু এক্সের ভ্যালুটা আসছে। তাহলে এক্সের ভ্যালু যদি আমরা 225 বসাই, এখানে কত 225 ওহম বসে, তাহলে এটা সাম্যাবস্থা চলে যাবে এবং গ্যালভানোমিটার তখন 0 রেটিং দিবে, দিতে পারবে না, দিতে হবে, কারণ এই এক্সটা কখন পাইছি আমরা, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস ইউজ করে পাইছি না, এই রেশিও ইউজ করে কিন্তু আসছে। তাহলে এক্সের ভ্যালু কত বসালে এটা সাম্যাবস্থায় যাবে, কত 225। আমি বলবো যে স্যার আপনি তো বললেন 225, একটু প্রমাণ করে দেন না, এটা প্রমাণ করে দিলে তো হবে, তাহলে না আমি বুঝলাম ঠিক আছে, তাহলে প্রমাণ করে দেখাই। তাহলে চলো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস করবো আমরা। পির ভ্যালু কত 500, কিউ এর ভ্যালু কত 800, এখন আর এর ভ্যালু কত 400 আর 225 যোগ করে কত হয় বলো, 400 আর 225 625। এস এর ভ্যালু কত 1000। এখন এটা ভাগ করো, 500 বাই 800 কত হয় 0.625, আর এটা রেশিও করো 625 ভাগ 1000। তাহলে এই যে ভ্যালুটাতে বসাইলাম আমার, ঠিক আছে। তাহলে এক্স মানে 400 সাথে 225 সিরিজে যুক্ত করলে আমাদের এই পুরো সার্কিটটা সাম্যাবস্থায় চলে আসবে, মানে তখন আর গ্যালভানোমিটার 0 কারেন্ট প্রবাহিত হবে। এক্স পর্যন্ত তো বের করলাম, কিন্তু এরপরে কি আর কোনো প্রমাণ দেখাতে হবে না, তখন বলবা যে এক্স এর ভ্যালুটা 225 বসালেই, কারণ এই এক্স এর 25টা কই থেকে আসছে, রেশিও থেকে আসছে, রেশিও থেকে আসছে। তার মানে এক্স এর ভ্যালুটা 225 বসালে আমরা এই সার্কিটের সাম্যাবস্থায় চলে আসবে। না, এটা যদি না বসে তাহলে কিন্তু সাম্যাবস্থা যাবে না, তার মানে আনব্যালেন্স ছিল, দেখাইছি, প্রমাণ করে দেখাইছি, ক্লিয়ার তো। এখন বোর্ড কোশ্চেন তোমার কাছে একদম সহজ মনে হবে, দেখো কয়েকটা বোর্ড কোশ্চেন দেখাচ্ছি এই রিলেটেড, আর কোনো দিনও তোমার সমস্যা তুমি পড়বে না। এই দেখো এটা 2বার আসছে, একই বোর্ড 2বার আসছে, মানে একই সাথে আসছে।
তাহলে এটা এটা একটা কি সার্কিট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা হুইস্টন ব্রিজ দেখতে পাচ্ছি, মাঝখানে গ্যালভানিক আছে। তাহলে পি কিউ আর এস, তাহলে এই রেশিও নিতে পারি বা এই রেশিও, অথবা এই রেশিও বা এই রেশিও নিতে পারি, যেটা থিওরিতে আলোচনা করলাম। আর এক্সটা আলাদাভাবে তো 16 ওহম দেওয়া আছে, এখানে ব্যাটারির সাথে এখানে চাবি দেওয়া আছে। কে মানে কি চাবি, তাহলে চাবি যদি আমি ক্লোজ করি এটা রাস্তা ক্লোজ, মানে লাইট জ্বলবে। আবার চাবি ওপেন করে দিলে লাইটটা জ্বলবে না। আর এখানে এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, ব্যাটারির ভোল্টেজ কত 12 ভোল্ট। প্রত্যেকটা ব্যাটারির ভিতরে অভ্যন্তরীণ রোধ থাকে, কি থাকে অভ্যন্তরীণ রোধ থাকে ভিতরে। তাহলে এটা হচ্ছে ছোটো তারা 8 দ্বারা প্রকাশ করা হয় 0.5। তাহলে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.5, মানে ব্যাটারি একটা রোধ আছে। ব্যাটারি যতই সাপ্লাই দেয় ভিতরে কিছু কারেন্ট প্রবাহ বাধা হয়, কারণ ভিতরে কার্বন থাকে, বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকে না, ইলেকট্রনকে বাধা পায়, যার কারণে ব্যাটারির নিজস্ব একটা রোধ থাকে অল্প 0.5, খুবই কম। আর ব্যাটারির সাপ্লাই দেওয়া আছে কত 12 ভোল্ট। বলা হলো গ্যালভানোমিটার বিচ্ছিন্ন অবস্থায়, এই গ্যালভানোমিটার সরাই দিলাম। বিচ্ছিন্ন মানে কি, সরা ফেলছি, এখানে আর কানেকশন নাই, এটা এই দুইটা টান খুলে ফেলে দিছি। তাহলে বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎ প্রবাহ কত হবে, বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎ প্রবাহ এই যে কারেন্ট যাচ্ছে না, এই আইএল ভ্যালুটা কত হবে। তাহলে ওহমের সূত্র কি বলে, ভি ইকুয়াল টু আইআর। তাহলে এখানে যে রোডটা নিব সেটা আর ইকুইভ্যালেন্ট নিব না, তাহলে তাহলে টোটাল কারেন্টটা পাবো না আমরা। যদি আই ভি ইকুয়াল টু আই আর ইকুইভ্যালেন্ট বে আর তুল্য নেই, তাহলে টোটাল কারেন্টটা পাবো না। তাহলে আই ইকুয়াল টু কি ভি বাই আর তুল্য বা আর ইকুইভ্যালেন্ট, এটা বুঝো তো। তার মানে এই টোটাল কারেন্টটা বের করতে গেলে আমার সূত্র কি, ভোল্টেজ নিতে হবে, এই ভোল্টেজটা আর আর ইকুইভ্যালেন্ট নিতে হবে, আর তুল্য নিতে হবে, সমস্ত সার্কিটের আর তুল্য নিতে হবে। তাহলে আগে এই সার্কিটের তুল্যটা বের করি, আর এটা তো পরে সিরিজে থাকবে, এটা পরে দেখবো আমরা। আগে ওই সার্কিটের তুল্যটা বের করতে হবে, তুল্যরোধ সমতুল্য বা ইকুইভ্যালেন্ট সার্কিট, নাম শুনছ? ইকুইভ্যালেন্ট সার্কিটটা তুল্যরোধ বলা হয়, তুল্যরোধ ভালো, এটা ইংলিশ আর কি। তাহলে এই দেখো, হ্যাঁ সেক্ষেত্রে আমরা কি করতে যাচ্ছি, এটা তুলে দিচ্ছে, দেখো গ্যালভানিক থেকে সার্কিট তুলে দিচ্ছি। তাহলে এই সার্কিট এই সার্কিট সেম, আর এটার সাথে রোধ একটা যুক্ত করা আছে। এখন এই সার্কিটের তুল্যরোধ আগে আবার বের করো, তুল্যরোধ, ঠিক আছে, তুল্যরোধের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 8 আর 6 কিসে আছে এই বলছে। আচ্ছা আমার সাথে চিন্তা করো, তোমাকে থিওরিতে আলোচনা করছিলাম, হুইস্টন ব্রিজের ক্ষেত্রে দুইটা রোধ কিসে থাকে, সিরিজে থাকে না। তাহলে এরকম সিরিজে থাকে, এরকম সিরিজে থাকে, এবং তারা পরস্পর প্যারালাল থাকে, এখান থেকে ব্যাটারি কানেকশন করতে হয়, আর গ্যালভানিক মাঝখানে তুলে দিছি। তাহলে এই দুইটা কিসে আছে, সিরিজ আছে। বুঝবা কীভাবে তুমি বুঝতে পারছো এটা সিরিজ আছে, অবশ্যই বুঝতে পারছো। কীভাবে বুঝলা, কারেন্ট সেম থাকে। আবার দেখো রাস্তা একটাই, এই যে এই রাস্তা বরাবর কারেন্ট যাচ্ছে, কারেন্টের ভাগ হয়নি, আর কারেন্ট যদি ভাগ না হয় তাহলে সিরিজে থাকে। আর এটাকে জাস্ট আমি তাহলে দুইটা 8 আর 6 কিসে আছে, সিরিজে আছে, তাহলে এই দুইটা সিরিজে আছে। আবার এই রাস্তা বরাবর যে কারেন্টটা যাচ্ছে এটাও একই রাস্তা, তাহলে এই দুইটা সিরিজে আছে, তাহলে 24 আর 32 সিরিজে আছে। তাহলে এই 8 আর 16 একটা পাবো তুল্যরোধ, তাই না, 24 আর 32 মিলে একটা পাবো, এবং তারা দুইটা পরস্পর কিসে আছে, প্যারালাল আছে। কীভাবে বুঝলা, এই যে কারেন্ট যেটা যাচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে না, তার মানে কি দুইটা প্যারালাল থাকবে। তাহলে আমাদের ক্ষেত্রে এখানে দেখো এই যে 8 এবং 6 এই দুটো সিরিজে করে 24 পাবা, আবার 24 এবং 32 করে 56 পাবা। এই দুটো পরস্পর প্যারালাল না। প্যারালালের সূত্র কি বলে, প্যারালালের সূত্র আমরা এটা জানি, 1/r ইকুইভ্যালেন্ট প্যারালালের ক্ষেত্রে ইকুয়াল টু 1/r1 যোগ 1/r2 না। তাহলে এখান থেকে আমরা আর ইকুইভ্যালেন্ট সমান এটাও লিখতে পারি 1/r1 যোগ 1/r2 হোল ইনভার্স। এটা বুঝো, এটা বুঝো তো। তাহলে সরাসরি আর ইকুইভ্যালেন্ট বের করতে পারবো, অথবা আর গুণ করে তুমি আর ইকুইভ্যালেন্টটা বের করে নিবে। তাহলে আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা পাবো 16.8। তার মানে লক্ষ্য করো সার্কিটটার একটু সিম্পলিফাই করতেছি আমরা। সিম্পলিফাই যদি করে এই সার্কিটের সমতুল্য রোধ কত পাইছি, এই যে 16.8 ওহম, এটা সমতুল্য সার্কিট। এখন এর সাথে ব্যাটারি যুক্ত করা আছে না, ব্যাটারি যুক্ত করা আছে, আর ব্যাটারির অভ্যন্তরীণ রোধ এরকম ছোট, এটাকে আমরা এর সাথে দেখা দিচ্ছি, তাই না। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ ছোট তার, সেটা কত 0.5। তাহলে কি এই অভ্যন্তরীণ রোধটার সাথে সিরিজে থাকবে, বুঝলা। ব্যাটারি যে অভ্যন্তরীণ রোধটা দেওয়া থাকে সেটা কিসে থাকে, সিরিজে থাকে। আর একটা ভোল্টেজ কত 12 ভোল্ট। এখন এই 16.8 আর আর কিসে আছে, সিরিজে, একই কারেন্ট। দেখো কারেন্ট গিয়ে ভাগ হয়নি, তাহলে এই দুটো সিরিজে আছে না। তাহলে এখন তুল্যরোধ কত হবে, আর যোগ ছোটদের আর, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের আই সমান কি লেখা যাবে, আই সমান হচ্ছে ভি বাই আর ইকুইভ্যালেন্ট বলছিলাম, তাই না। আর তুল্য বলছিলাম, আচ্ছা তুল্য লিখে দিই ভালো হয়নি, আর তুল্য, তাই তো। তাহলে ভোল্টেজের ভ্যালু কত এখানে 12, আর তুল্য কত আসবে, এই যে 16.8 যোগ ছোটদের আর কত 5, 0.5। অর্থাৎ আমাদের সূত্র কি আসবে, যে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস ছোটদের আর, অথবা তুমি সরাসরি যোগ করে দিয়ে অ্যান্সার বসাই দেবে এখানে,
এই যে 16.8 যোগ 0.5, বুঝছো? তাহলে অ্যান্সার কত আসে? এত অ্যাম্পিয়ার। তার মানে টোটাল কারেন্ট কত হবে? এইটা, এত এম্পিয়ার। ওকে। বুঝছো? হ্যাঁ বুঝেছি। প্র্যাকটিস করতে হবে বাসে গিয়ে। হ্যাঁ সেটাই তো, এটা তো প্র্যাকটিস লাগবে। তাহলে কিন্তু আমাদের এই গ নাম্বার ক্লিয়ার। এখন ঘ নাম্বারটা, তাহলে এখানে বলা হলো কি যে উদ্দীপকের আরেকবার আমরা এই পরের স্লাইডে যাই, যে উদ্দীপকের এক্স রোধটি ব্রিজে প্রদত্ত কোনো একটি রোধের সাথে ব্যবহার করে সাম্যাবস্থা সৃষ্টি সম্ভব কিনা গাণিতিক ব্যাখ্যা করো। আবার পড়ি, দেখো উদ্দীপকের এক্স রোধটি, এক্স রোধ হচ্ছে এটা, এক্স রোধটি ব্রিজে প্রদত্ত কোনো একটি রোধের সাথে ব্যবহার করলে, মানে এই ব্রিজে পি কিউ আর এস যে কোনো একটা রোধের সাথে ব্যবহার করা যেতে পারে, ব্যবহার করে সাম্যাবস্থা সৃষ্টি করা সম্ভব কিনা, মানে ব্যালেন্স করা সম্ভব কিনা, সেটা যদি হয় সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। তাহলে তুমি তো জানো এই সার্কিটের পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, থিওরিতে আলোচনা করছে তাই না? তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে দেখি তো বর্তমানে এটি কি সাম্যাবস্থায় আছে কিনা, দেখি তো, তারপর না হয় এক্স যুক্ত করবো নি। দেখো মানে এই ঘর নাম্বার কোশ্চেনটা অনেক অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়, বলছিলাম তোমাকে। তাহলে আমি একভাবে এইভাবে চিন্তা করতে পারবো, আরেকভাবে চিন্তা করতে পারবো, দেখাই তাহলে প্রমাণ সবই দেখাই দিই। তাহলে পির ভ্যালু কত? 8, কিউয়ের ভ্যালু কত? 16, আর এর ভ্যালু কত? 24, এটার ভ্যালু কত? 32, তাই না? দেখো লক্ষ্য করো, 8/16 মানে কত? হাফ, তাই না? 8 দুগুণে 16 মানে ডাবল আছে এখানে। আর এর ভ্যালু 24, 24 দুগুণে কত হয়? 48। তার মানে এখানে কিন্তু এই 24/48 যদি হতো তাহলে কিন্তু হাফ আসতো, তাই না? কিন্তু এখানে আছে 24/32, তার মানে দুটো মিল নাই, তার মানে এই সার্কিটটা ব্যালেন্স নাই, তাই তো? এখন তাহলে চিন্তা করে দেখো যে আমরা যদি এখানে 32-এর জায়গায় এই 48, আমার দরকার কত? 48 না? তা 48 থেকে 32 বাদে কত থাকে? 48 থেকে 32 বাদে কত থাকে? 32, 48 মাইনাস 32, 16। তাহলে 32-এর সাথে যদি 16 যোগ করি তাহলে 48 হবে না? তার মানে এই 16টা আমরা কার সাথে যুক্ত করবো? এস এর সাথে 16 যুক্ত করতে হবে, তাই না? তাহলে কিন্তু সার্কিটটা ব্যালেন্স হয়ে যাবে। তার মানে ওই 16 ওহমটা কোথায় যুক্ত করবো আমরা? এই 32 ওহমের সাথে সিরিজে, এই যে 32 ওহমের সাথে সিরিজে, মানে যোগ, সিরিজে যোগ। বোঝা নাই মনে হয়, আরেকবার বুঝে দেবো, প্রথম থেকে আরেকবার বুঝে দিই। দেখো লক্ষ্য করো, আমরা এই সার্কিটটা আগে প্রথমে দেখি যে সাম্যাবস্থায় আছে কিনা। তাহলে সাম্যাবস্থায় থাকতে গেলে আমাদের পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে পির ভ্যালু কত? 8, কিউ এর ভ্যালু কত? 16। দেখি তো আর বাই এস কত আছে? আর এর ভ্যালু কত? 24, 32। 8/16 মানে ডাবল আছে, তাই না? মানে হাফ। এখানে 24/32, 24 যখন 48 যদি হতো তাহলে হাফ হতো। তার 32-এর জায়গায় কত ইউজ করলে আমাদের এটা হতো? 48 ইউজ করা লাগতো না? তাহলে তো হতো। তাহলে 48 থেকে 32 বাদ দেই, 48 থেকে 32 বাদ দিলে কত থাকে? 16। তাহলে এই 32-এর সাথে যদি আমি 16 যোগ করি, আর এই 16টা তো এখানে এক্স, তাই না? তাহলে 32 আর 16 কত হয়? 48 না? তাহলে এখানে তখন হাফে চলে আসবে না? তখন সমান হবে। তার মানে এই এসের সাথে এই 16টা আমাদের সিরিজে যুক্ত করতে হবে। সিরিজ মানে তো প্লাস, তার মানে যে 32-এর সাথে প্লাস আছে না, তার মানে সিরিজে যুক্ত করতে হবে এখানে। দেখো আমি বলছি ঘর নাম্বার কিন্তু অনেক অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়, প্রমাণ করে দিলেই হলো। এখন দেখো, এখন আমরা চাচ্ছি যে এই যে এই জায়গাটায় পি বাই কিউ আর বাই এস এর ভ্যালুটা আমার বাদ দিয়ে দিচ্ছি, এস এর ভ্যালুটা আমরা জানি না কত আছে, তাই তো? তাহলে এস প্রাইম আমার বের করছি, এস প্রাইম কত আসছে? 48। তাহলে এখানে 48 বসালে আমাদের কি আসবে? ব্যালেন্স আসবে। তাহলে 48 যদি হয় তাহলে 32-এর সাথে 16 যোগ করলে 48 হয়। তাহলে এই যে 32-এর সাথে 16 যোগ করলে আমার 48 হচ্ছে, তখন সাম্যাবস্থায় যাবে। তার মানে এই এস এর সাথে সিরিজে যুক্ত করতে হবে। তাই এটা কিন্তু অন্যভাবে চিন্তা করছি, কিন্তু আগেরটাও কিন্তু সহজ, তাই না? সহজ। তাহলে তোমার মাথায় তো ঢুকছে যে কীভাবে সলভ করতে হবে, কিন্তু একটা নিয়ম নাই, কিন্তু অনেকগুলো নিয়ম আছে, মানে কয়েকটা অ্যাঙ্গেল থেকে তুমি যেতে পারো, তাহলে কিন্তু প্রমাণ করা যাবে।